এক মিনিট দাঁড়াও, কি হয়েছে? দেখতে দাও কি কি হয়েছে। হয়েছে? কি হ্যাঁ কি হয়েছে? স্যার ওই যে দেখুন ওদিকে। ওই দেখুন স্যার। তার মানে হলো যে ও হুমকিটা সত্যি, সেটা কোনো ইয়ার্কি নয়। কিন্তু এ কে? মনে হয় এ সুইসাইড বম্বার। সিআইডিকে ফোন করো। কিছু পাওয়া যেতে পারে এর থেকে? পাওয়ার মতো কিছু নেই বস, বডিতে। বডি ডিকম্পোজ হয়ে গেছে, পচে গেছে। তাহলে তো চেনা খুব মুশকিল। না, চেষ্টা করব। সবার আগে এই হাড়ের ওপর যে মাংস টুকরো আছে, টিস্যুত আছে, এগুলোকে সরিয়ে হাড়টাকে একদম পরিষ্কার করে দেখছি। ঠিক আছে। আইডেন্টিফিকেশনের কোনো চান্স আছে? চেষ্টা করবো দা। আপাতত আমি লাশটাকে ল্যাবে নিয়ে যাচ্ছি। স্যার সবাই খুব শকে আছে। কলেজের প্রিন্সিপাল বলছিল কিছুদিন আগে কলেজে হুমকি এসেছিল। হুমকি? বম্ব থ্রেট স্যার। কেউ স্টাফ রুমের দেওয়ালে লিখে দিয়েছিল যে এই কলেজটা বন্ধ করো, না হলে এখানে ব্লাস্ট হবে। পুরো কলেজটাকে উড়িয়ে দেওয়ার হুমকি, আর এত ছোট একটা ব্লাস্ট। হয়তো ওর হুমকির একটা ছোট ডেমো। কিন্তু এটা কি ধরনের বোম? সাধারণত যেখানে ব্লাস্ট হয় সেখানে লোহার গুঁড়ো পাবে, কাঁচের গুঁড়ো পাবে, পেরেক পাবে, ধারালো সব জিনিস পাবে। তার কারণ হলো যতটা সম্ভব ক্ষতি করা। ফ্রেডি, একবার দেখাও তো। না স্যার, সেরকম তো কিছু দেখতে পেলাম না। আচ্ছা প্রিন্সিপাল সাহেব, আপনাদের স্টাফ রুমটা কোথায়? সেকেন্ড ফ্লোর, আসুন। চলো। রবিবাবু, আপনি যে বলেছিলেন যে দেওয়ালে কেউ কালি দিয়ে লিখেছিল, সেটা কোথায়? সেগুলো তো আমি মোবাইলে, এই দেখুন স্যার। তো আপনারা তো তাড়াতাড়ি কি ছিল এই দেওয়ালটা রং করার? সমস্ত স্টাফেরা খুব ঘাবড়ে গিয়েছিল, সবাই চিন্তা করছিল, আর কলেজের পরিবেশ খারাপ হচ্ছিল। তারপর এক্সামিনের সময় এসে গেছিল, সেই জন্যই আমি মুছে দিয়েছি। কিন্তু এই পেনটা কে করেছে? ওই তো আমাদের রাম আদর্শ, আমাদের কলেজের কন্ট্রাক্টর, ওই করেছে রং। আমি ভাবলাম যে যদি এই লেখাগুলো মুছে দিই, সবাই কাজে মন দিতে পারবে। আপনি যখন এই হুমকির কথা জানলেন তখন পুলিশে গিয়ে কমপ্লেন করেননি কেন? স্যার করেছিলাম, পুলিশ এসেও ছিল। ওনারা অনেক জিজ্ঞাসাবাদ করলেন, তারপর ওনারা বলে দিলেন হয়তো কেউ এটা দুষ্টুমি করেছে, তারপর চলে গেলেন। আপনাদের কলেজের করিডোরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে না? তো চলুন আমরা গিয়ে দেখি ভিডিও ফুটেজটা, জানা যাবে কে এসেছিল ভেতরে। আমরা ফুটেজ দেখেছি স্যার। কি দেখেছেন? যত লোক বাইরে থেকে ভেতরে এসেছিল আর গিয়েছিল, তারা হয় প্রফেসর বা স্টাফেরা, বাইরের তো কোনো লোকই আসেনি। কারণ যদি হুমকি দেওয়ারই হয় তো সে স্টাফ রুমে কেন লিখতে যাবে? আপনার রুমেও লিখতে পারতো, বা কলেজের যে মেন গেট রয়েছে সেখানেও সে লিখতে পারতো। এখানেই কেন কেন লিখলো? দেখুন রবিবাবু, কেউ না কেউ তো ভেতরে এসেছিল। আরে স্যার, স্যার অভিজিৎ, অভিজিৎ কি করছো তুমি?
যেখানে ব্লাস্ট হয়েছিল সেই স্পটটা এই জানালার একদম নিচেই, আর এই জানালাটা স্টাফ রুমের একদম পাশেই, আর জানালার ঠিক লাগোয়া হলো এই বেঞ্চ। স্যার, ক্লাসরুমে যদি ঢুকতেই হতো ওই দরজাটা দিয়ে ঢুকতেন। এরকম হার্ট অ্যাটাক করানোর কি প্রয়োজন ছিল? আরে আমি চেক করছিলাম যে আমাদের বোমবার সে কতটা রিস্ক নিয়েছিল স্টাফ রুমে গিয়ে ওই হুমকি দেওয়া পেন্ট লেখার জন্য। তার মানে স্যার, এই যে 65 লেখা বেঞ্চে যে ছেলেটা বসেছিল সেই বোমটা নিচে ফেলেছিল, যা ঠিক ওখানেই পড়েছিল। আর আমরা সবাই কাঁচের টুকরো আর লোহার টুকরো কেন পেলাম না জানো? মানে ওটা হোমমেড বোম ছিল? এক্স্যাক্টলি, এটা হোমমেড বোম ছিল। এই যে বাড়িতে ব্যবহার হয় না ব্লিচিং পাউডার ইত্যাদি, এগুলো দিয়েই বানানো হয়েছিল। সেই কারণেই ওই এভিডেন্স প্যাকেটে ব্লিচিং পাউডারের গন্ধ আসছিল। স্যার, এই ব্লিচিং পাউডার ওর ওই বেঞ্চেও লেগে রয়েছে। স্যার, তাহলে ওই ওই বডিটা কার ছিল? শালুকে কঙ্কালটা ফরেন্সিক ল্যাবে নিয়ে গেছে, জানা যাবে সেটা কার। আচ্ছা রবিবাবু, স্টুডেন্টরা কোথায়? স্যার, সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর এই স্টুডেন্টটা কোথায়? টেবিল নম্বর 65-এ যে বসেছিল। স্যার নাম্বার 65 তো আরিয়ানের। স্যার, ও 1 নম্বরের দুষ্টু ছেলে, কলেজে সব প্রফেসরদের জ্বালিয়ে খেয়েছে, 1 নম্বর দুষ্টু। আরিয়ান, চলো এবার আমরাও ওকে একটু বিরক্ত করি। আই এম সরি স্যার, আই এম সরি। চুপ! এই জন্য কলেজে জয়েন করেছো? কলেজটাকে বোম দিয়ে উড়ানোর জন্য? কেন করেছো এটা? স্যার, এক্সাম আসছিল আর আমি একদম তৈরি ছিলাম না, তো ওই দিন আমি স্টাফ রুমের ভেতরে যাই আর কলেজটাকে বোম দিয়ে ওড়ানোর হুমকি দিয়েছিলি? আমি ভেবেছিলাম যে এতে কলেজ ম্যানেজমেন্ট ভয় পেয়ে যাবে আর এক্সামকে পোস্টপোন করে দেবে, যাতে আমি আরেকটু সময় পেয়ে যাই তৈরি হতে। আচ্ছা, এইসব বোম টোম বানানো তুমি কোথা থেকে শিখেছো? স্যার, ইন্টারনেট থেকে শিখেছি, ওখানেই সব ইনফরমেশন পাওয়া যায়। স্যার, ওখান থেকে যে কেউ বোম বানানো শিখতে পারে। আমিও তাই করেছিলাম। আর এক্সামের দিন ক্লাসরুমে আমি এক্সাম শুরু হওয়ার আগে যদি এই বুদ্ধিটা পড়াশোনায় কাজে লাগাতে, তাহলে অনেক বড় কাজ করতে পারতে। স্যার, আমি এইসব এক্সামটা বন্ধ করতে করেছিলাম। স্যার, আমি কাউকে মারতে চাইনি। কিন্তু মেরেছো তো ঠিকই না? না বস, আরিয়ানের কারণে কারোর প্রাণ যায়নি। এটা কি বলছো তুমি শালুকে? বোম ব্লাস্ট করেছে ও কলেজে? হ্যাঁ বস, বম ব্লাস্ট করেছে। আর ওই বম ব্লাস্টের কারণে একটা মার্ডার কেস আমাদের সামনে এসে হাজির হয়েছে। এটা কি বলছো তুমি শালুকে? বোম ব্লাস্ট করেছে ও কলেজে? হ্যাঁ বস, বম ব্লাস্ট করেছে। আর ওই বম ব্লাস্টের কারণে একটা মার্ডার কেস আমাদের সামনে এসে হাজির হয়েছে। কি বস, যেখানে আমরা ওই ব্লাস্ট সাইটের পাশে কঙ্কাল পেয়েছিলাম, ওই কঙ্কালটা আসলে 22 থেকে 24 বছর বয়সের একটা ছেলের লাশ, যার মৃত্যু আজ থেকে 2 বছর আগে হয়েছিল। কি 2 বছর আগে? এটা তো
ভালোই হয়েছে এর বমের কারণে ওখানে ব্লাস্ট হয়েছে আর লাশ বেরিয়ে এসেছে, নাহলে তো জানতেই পারতাম না একটা লাশ ওখানে পোঁতা রয়েছে। আর মৃত্যু হয়েছে কি করে? এটা বলা খুব কঠিন ব্যাপার বস, কোনো এভিডেন্স নেই, শুধু হাড়, আর ওই হাড়ের ওপর না কোনো বুলেটের চিহ্ন আছে না কোনো ছুরির চিহ্ন আছে, কিচ্ছু নেই। কিন্তু আপনার গাট ফিলিং কি বলছে? অভিজিৎ, এই ধরনের কেসে গাট ফিলিং কোনো কাজ করে না। যা কিছু হতে পারে বস, হতে পারে কেউ ওর গলা টিপে দিয়েছে, কেউ ওকে বিষ দিয়ে মেরেছে, অথবা এটাও হতে পারে যে কেউ ওকে জীবন্ত জমির মধ্যে পুঁতে দিয়েছে। কিন্তু বস, এত কিছু সত্ত্বেও একটা সাফল্য পাওয়া গেছে। কি? এই দেখো, এইটা। এই সেই ছেলেটা? হ্যাঁ স্যার, এই কলেজে প্রিন্সিপাল হবার আগে আমি কেমিস্ট্রির টিচার ছিলাম। সব ছাত্রছাত্রীদেরই আমি পোক করতাম যাতে কেমিস্ট্রিতে তাদের রুচি আসে, কিন্তু একে কখনো আমায় পোক করতে হয়নি, কারণ প্রথম থেকেই এর কেমিস্ট্রির প্রতি নজর ছিল। খুব ব্রিলিয়েন্ট ছিল স্যার। আর্থ ন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াড অ্যাওয়ার্ড 2015, 2 বছর আগে। আগে হ্যাঁ, আমরা এই অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আর শালুকের কথা অনুযায়ী ওর মৃত্যু 2 বছর আগে হয়েছিল। আপনাকে কেউ কিছু বলেনি যে ও চলে গেছে, ও নিখোঁজ হয়ে গেছে? পুলিশের রিপোর্ট তো নিশ্চয়ই করেছে। না স্যার, আমাকে কেউ কিন্তু বলেনি। কে যেন বলেছিল এর আর ওর বাবার মধ্যে কোনো বনিবনা ছিল না, তাই বাড়ি ছেড়ে চলে আসে। তবে খুবই ব্রিলিয়েন্ট ছেলে ছিল স্যার, পড়ায় খুবই মনোযোগ ছিল। আরে আমাদের কলেজের কেমিস্ট্রি ল্যাবে অ্যাসিস্ট্যান্টের কাজও করত, আর তাতে যা টাকা পেত সেগুলো খরচ করতো না, সবই সঞ্চয় করত। কোনো বিশেষ জিনিসের জন্য ও টাকা জমাতো? ও বলতো যে আমি কোনো এনজিওর সাথে মিলে দুস্থ মানুষদের সাহায্য করব। হ্যালো স্যার, মাইসেলফ প্রণব, কলেজের চেয়ারম্যান আর লোকাল কর্পোরেটর। ইন্সপেক্টর, আমি এসব কি শুনছি যে এই যে ব্লাস্ট হয়েছে সেটা সুইসাইড বম্বারের কাজ? না, কোনো সুইসাইড বোম অ্যাটাক হয়নি, বরং একটা খুন হয়েছে। কোন? আগে হ্যাঁ, আর সেই খুনটা 2 বছর আগে হয়েছিল। আপনারই এক স্টুডেন্ট ছিল আর্থ, ওকেই খুন করা হয়েছিল। গড। ইন্সপেক্টর প্লিজ, আমাদের স্টুডেন্টের ওপর এর একটা খারাপ প্রভাব পড়ছে, আর আমি কলেজটা খুব তাড়াতাড়ি আবার খুলতে চাই। সো প্লিজ আই রিকোয়েস্ট ইউ, এই কেসটা যত তাড়াতাড়ি সম্ভব সলভ করুন। আমরাও এটাই চাই। থ্যাংক ইউ। অ্যান্ড ইয়েস, আপনাদের কোনো রকমের কোনো সাহায্যের প্রয়োজন হলে একটুও দ্বিধাবোধ করবেন না, আমি যা করতে পারি করব। আপাতত শুধু ওর বাড়ির ঠিকানাটা দিলেই হবে। স্যার, আমার মনে হয়েছিল ও আমার উপর রেগে আছে, আমার উপরে অভিমান করেছে। হয়তো ওর রাগ কমে গেলে নিজের থেকেই বাড়ি ফিরে আসবে, কিন্তু কি করে জানো সে ও? কিন্তু আমরা শুনেছি যে আপনাদের মধ্যে সবসময় নাকি কোনো না কোনো ঝামেলা হতো। হ্যাঁ স্যার, এখন রিয়েলাইজ করতে পারছি যে বেশিরভাগ ভুল আমিই করেছিলাম। আমি নিজেকে একজন ভালো বাবা করে তুলতে পারিনি। ও ঘর ছেড়ে কবে গেছিল আপনার মনে আছে? 12ই আগস্ট 2015। বলেছিল কলেজ যাচ্ছে, তারপর আর ফিরে এলো না। আপনি আপনার ছেলের বন্ধু বান্ধবদের জিজ্ঞাসাবাদ করেননি? হ্যাঁ স্যার, করেছিলাম, কিন্তু ওরা কিছু বলতে পারলো না। পুলিশে নিশ্চয়ই কমপ্লেন লিখিয়েছিলেন? প্রত্যেকটা স্টেটের খবরের কাগজে ওর হারিয়ে যাওয়ার খবর ছাপিয়েছিলাম, কিন্তু তাতেও কিছু হয়নি। আমরা ওর রুমটা কি একবার দেখতে পারি? স্যার, ও চলে যাওয়ার পর থেকে ঘরটা বন্ধই রেখে দিয়েছিলাম। যদি আপনারা মনে করেন যে এখান থেকে কিছু নিলে ওর খুনিকে ধরা সম্ভব হবে, তাহলে প্লিজ প্লিজ আপনারা নিতে পারেন। এসব কেমিস্ট্রির বই, আমরা তো কিছু বুঝতেই পারবো না এর। ডক্টর সালুকে স্যারকে পাঠিয়ে দিই, যদি উনি কিছু বলতে পারেন। আচ্ছা, এই যে ফটোগ্রাফটা আছে এইখানে,
কলেজের প্রিন্সিপাল স্যারের সঙ্গে এই যে 4 জন আছে এইখানে, এদের সবাইকে চেনেন আপনি? হ্যাঁ, এরা ওর ছোটবেলাকার বন্ধু। তুষার, লোকেশ, বীর, খুশি, ওরা সব কলেজে একসাথেই পড়তো আর খুব ভালো বন্ধু ছিল। আচ্ছা, এদের সঙ্গে একবার দেখা করি। এদের অ্যাড্রেস দিন তো আমায়। হ্যাঁ, বারোই আগস্ট 2015 কিছুদিন আগে। হ্যাঁ, আমি জানি 2 বছর আগের কথা আমি বলছি। তোমরা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, দেখো কিছু মনে পড়ে কিনা। কি হয়েছিল? স্যার এক্স্যাক্ট কিছু তো আমার মনে নেই, কিন্তু 6 অগস্টের দিনটা আমার মনে আছে, কারণ ওই দিন আমার বার্থডে ছিল। আচ্ছা, আর ওই দিন আমি আর্থকে দেখেছিলাম। ও ও গেটওয়েকে কিছু পয়সা দিয়েছিল আর কিছু কিনেছিল ওর থেকে। গেটওয়ে? আমাদের কলেজে একে স্টোনব্রিজের ওয়াচম্যান স্টুডেন্টদের খুব ফেভারিট ছিল। ওর সামনের দুটো দাঁতের মাঝখানে খুব বড় একটা ফাঁক ছিল। এই জন্যই আমরা ওকে গেটওয়ে অফ স্টোনব্রিজ বলে ডাকতাম। এমনি তো ওর আসল নাম কি ছিল? জানি না স্যার, আমরা কোনোদিন কোনোরকমভাবে ওকে জিজ্ঞেস করিনি ওর নাম কি ছিল। হ্যাঁ স্যার, আমরা ওকে শুধু গেটওয়ে বলেই ডাকতাম। আর কিছু মনে আছে? হ্যাঁ স্যার, 6 অগস্টের কদিন বাদে আমি আর্থকে গেটওয়ের সঙ্গে ঝগড়া করতে দেখেছিলাম। কিছু আর্গুমেন্ট চলছিল ওদের মধ্যে। ঠিক আছে, তোমরা যেতে পারো। যদি দরকার পড়ে তোমাদের আবার ডাকবো। কি মনে হচ্ছে? গার্ডকে আমাদের ধরতে হবে, ও নিশ্চয়ই কিছু বলতে পারবে। আর স্যার, এই ছেলেটা ওয়াচম্যানের থেকে কি কিনছিল? এক্সকিউজ মি স্যার, হ্যাঁ, আমি আপনাদের কিছু বলতে চাই। কি? হয়তো আপনাদের এটা শুনে একটু আশ্চর্য লাগবে, কিন্তু আমি আগে থেকেই জানতাম যে আর্থ মারা গেছে। কি? ও মারা গেছে এটা তোমার কেন মনে হয়েছিল? দ্যাট আই ডোন্ট নো, এটা একটা গাট ফিলিং। আমি আগে থেকেই জানতাম যে ব্যাস আর্থ আর বেঁচে নেই। আর কি কারণ আপনার এই গাট ফিলিং এর? কারণ আছে স্যার, এই দেখুন ফ্রেন্ডস বুকে আর্থের প্রোফাইল, এই সমস্ত পিকচার্স আর পোস্টস। কিন্তু 12 অগস্টের পর ও যেটা পোস্ট করেছিল তাতে আমি কমেন্টস করেছিলাম, কিন্তু ও কোনো রিপ্লাই করেনি। রিপ্লাই দেয়নি মানে আপনি ধরে নিলেন যে ও মারা গেছে? আই নো ইটস ওয়ার্ড, কিন্তু আর্থ আমার সমস্ত কমেন্টে রিপ্লাই করতো, এমনকি ঘুমানোর আগেও গুড নাইট মেসেজ পাঠাতো। কিন্তু 12 অগস্টে আমি সেই মেসেজও পাইনি। নো অফেন্স, তোমায় একটা পার্সোনাল প্রশ্ন করব। তোমার আর ওর মধ্যে কি কোনো রিলেশনশিপ ছিল? না, এরকম তো কিছু ছিল না, কিন্তু আমাদের রিলেশনশিপ বন্ধুত্বের থেকে অনেক বেশি ছিল। তার মানে আপনার মনে হচ্ছিল যে 12ই আগস্টের পরে ওর প্রোফাইলে ওর সমস্ত ছবিগুলো অন্য কেউ দিচ্ছিল? হতে পারে। না না, এটা কিভাবে হয়? আমরা তো মোবাইল কোম্পানির সঙ্গে ক্রস চেকও করিয়েছি। ও কটা ছবি তুলেছে, কোথা থেকে তুলেছে, আর কিভাবে তুলেছে, কখন পাঠিয়েছে, সব ক্রস চেক করেছি আমরা। সব তো ঠিকই ছিল। এক্স্যাক্টলি, মোবাইল কিছুক্ষণের জন্য অন হতো, কিন্তু লোকেশন সেটাই ছিল যেখান থেকে ও ছবি পোস্ট করতো। আমি জানি যে আপনারা কি ভাবছেন, যে আমি এসব পাগলের মতো কি উল্টোপাল্টা বলছি, কিন্তু আমার মন জানে আর্থ কোথাও যায়নি। ইনফ্যাক্ট ও কলেজ থেকে বাইরেও যায়নি। স্যার, হ্যাঁ, স্যার এটা দেখুন, খুশি ঠিক বলছিল, আর্থ কোথাও যায়নি। এটা কি করে সম্ভব? স্যার আমি সব ছবির রিভার্স ইমেজ চেক করেছি। রিভার্স ইমেজ মানে যা থেকে তার ডিটেলসটা পাওয়া যায়? হ্যাঁ স্যার, যদি ধরুন কোনো ছবি আমরা ইন্টারনেটে আপলোড করি, তাহলে সেই ছবির সব ডিটেলস আমরা পেয়ে যাব। কটার সময় তোলা হয়েছিল, কোথায় তোলা হয়েছিল, সব। আর যদি ওই ছবি কেউ কোনো এডিট করতে চায় বা ট্যাম্পারিং করতে চায়, তাহলে আমরা অরিজিনাল ফটোটাও কি আছে সেটা বুঝে যাব। আর স্যার, আর্ট 12ই আগস্টের পর থেকে যতগুলো ছবি আপলোড করেছিল, আমি সেগুলোর রিভার্স ইমেজ চেক করেছি। এই দেখুন স্যার, কি পেয়েছি। ছবি তো একই, সেম লোকেশন, সেম টাইম, শুধু ওর জায়গায় অন্য কেউ দাঁড়িয়ে আছে।
কেউ এডিট করে এটাকে এর জায়গায় আর্থের চেহারা লাগিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি। তার মানে ছেলেটা ওই সব জায়গায় যায়নি, বরং এ তো কলেজ থেকেই বাইরে যায়নি। ওই বেচারা তো 12 আগস্ট 2015 মারা গিয়েছে। কিন্তু ওকে কে খুন করতে পারে? সেটা তো গেটওয়ে ওয়াচম্যানই বলতে পারবে। খোঁজ নিতে হবে কোথায় আছে। স্যার, প্রিন্সিপালের সঙ্গে কথা হলো। গেটওয়ের আসল নাম শৈলেশ স্যার। আচ্ছা, স্যার 11ই আগস্ট 2015 আর্থ শৈলেশের বিরুদ্ধে কলেজের বোর্ডে একটা চিঠি লিখেছিল যে ও ড্রাগস বেচে, এই সুগার হাই ড্রাগস। আর 12ই আগস্ট ওকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ওটা হোক বা না হোক, নিশ্চয়ই শৈলেশের হাত আছে ওর খুনের ব্যাপারে। কলেজের লোকেরা ওর নামে কমপ্লেন করেনি পুলিশে? না স্যার, প্রিন্সিপালের নাকি দয়া হয়েছিল। শৈলেশ খুব গরিব মানুষ, একা ইনকাম করতো, তাই ওকে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, বাড়ির লোকেরা কি বলছে শৈলেশের? শৈলেশের বাড়ির লোক এখান থেকে 600 কিলোমিটার দূরে একটা গ্রামে থাকে। শৈলেশের সাথে তো ওদের 2 বছর কোনো যোগাযোগই নেই। ওরা তো নিজেরাই ওকে খুঁজছে। কিন্তু ওর বাড়ির লোক জানতে পেরে গেছিল যে শৈলেশ ড্রাগ বিক্রি করে, তো ওরা এটা ভেবে নিয়েছে ওকে হয়তো পুলিশে ধরে নিয়েছে আর জেলে পড়ে রয়েছে। এ কিরকম ফ্যামিলি? খোঁজার একবার চেষ্টাও করেনি? এই শৈলেশ 2 বছর ধরে নিখোঁজ। একবারও বাড়ির লোক কেউ ফোনও করেনি। চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিল আর 2 বছর ধরে বাড়ি যায়নি, তাহলে গেল কোথায়? দয়া, আমি জানি শৈলেশ কোথায় আছে। স্যার, স্যার, স্যার পেয়ে গেছি। এই দেখুন। স্যার, এই লাশটা তো পুরোপুরি কঙ্কাল হয়ে গিয়েছে। একে চিনতে পারবো কিভাবে? ডক্টর সালুখে আছে তো? এই লাশটাকে চেনার জন্য ডক্টর সালুখের কোনো প্রয়োজন নেই। এই কঙ্কাল নিজেই তার পরিচয় বলে দিচ্ছে। এই দেখো, এর দাঁতের মাঝখানে গ্যাপ আছে। কলেজের ওয়াচম্যান শৈলেশ কুমার। স্যার, আশ্চর্য ব্যাপার, পার্কিং লটে দুটো লাশ পাওয়া গেল আর কেউ এটার ব্যাপারে কিছু জানেই না। ইউ আর রাইট। কারোর তো এটা জানা উচিত ছিল। তার তো অবশ্যই জানা উচিত যে পার্কিং লটের ফ্লোর বানিয়েছে। কলেজের কম্পাউন্ডের মধ্যে দুটো লাশের কঙ্কাল পাওয়া গেছে, আর আপনারা কিছু জানেনই না? কি না স্যার? আচ্ছা, যে পার্কিং লটের যে কাজ হয়েছে এখানে, মানে এই মেঝে বা এই সব কিছু, এগুলো কবে হয়েছিল কিছু বলতে পারবেন? এগুলো তো 7ই আগস্ট 2015। মানে 2 বছর আগে, যে সময় আর্থ মারা গিয়েছিল, মানে তার আশেপাশেই। মানে যেই এই কংক্রিটের কাজটা বা মাটি ভরার কাজটা করেছে, ও জানতো যে ও 2 লাশের ওপর মাটি ফেলছে। হ্যাঁ, এই সমস্ত কাজ এখানে কে করেছিল? রাম আদর্শ, আমাদের কলেজের কন্ট্রাক্টর। এসব কাজ ওই করে থাকে। ওই কন্ট্রাক্টর যে অফিসের পেন্টিং করেছিল? আগে হ্যাঁ, এই পার্কিং লট আর মাটি ঢালার কাজ ওই করেছে স্যার। এই রাম আদর্শ থাকে কোথায়? লোকটা তো দেখছি বাড়িটা বেশ ভালোই হাঁকিয়েছে। একজন কন্ট্রাক্টরের এত বড় বাড়ি।
আচ্ছা দাদা, এটা কি করে হলো? কি আর বলবো বাবা, আমার তো আর জীবনের প্রতি মায়া দয়াই নেই। দেখো না, কালকেই কত হাসি ঠাট্টা করছিল আদার, আর কালকেই হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে প্রাণ চলে গেল। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? আগে আর্থ আর শৈলেশ মরেছিল, এখন এই রাম আদর্শ। একমাত্র এই ছিল যে এই কেসের শেষ সাক্ষী। এটা কারো প্ল্যান মনে হচ্ছে বস। আর এটা তো কোনো কাকতালীয় হতে পারে না। মনে হচ্ছে কেউ জেনে গেছে যে আমরা এই কেসটাকে ইনভেস্টিগেট করছি, নিজের জীবন বাঁচানোর জন্য রাম আদর্শকে মেরে দিল। আমার তো মনে হয় এই কলেজেরই কেউ হবে। সে কে এটা জানতে কলেজের হিস্ট্রি ঘাঁটতেই হবে। স্যার, হ্যাঁ, স্টোনব্রিজ কলেজের ফিনান্সিয়াল হিস্ট্রি একদম ক্লিন। টাকা বা ডোনেশনের ক্ষেত্রে কোনো ঘাপলা নেই। স্যার স্যার এই আর্টিকেলটা পেয়েছি। 3 আগস্ট 2015-তে AK স্টোনব্রিজ কলেজের কেমিস্ট্রি ল্যাবে স্টুডেন্টদের ওপর একটা আজব সাইড এফেক্ট হয়েছিল। সবাই অজ্ঞান হয়ে গিয়েছিল। মনে হয় কোনো কেমিক্যাল রিয়াকশন ছিল। এটা কি ধরনের কেমিক্যাল? স্যার ওটা তো অথরিটিসও জানতে পারেনি। সবাই এটাই মেনে নিয়েছিল যে কোনো একটা স্টুডেন্ট হয়তো দুটো কেমিক্যালকে একসাথে মিলিয়ে ফেলেছিল। কেমিক্যাল রিঅ্যাকশনের এত স্ট্রং এফেক্ট যে সেটা পুরো ল্যাবে ছড়িয়ে পড়ে। হতে পারে অভিজিৎ, কিছু কিছু কেমিক্যালের খুব স্ট্রং রিয়াকশন হয়, যেমন হচ্ছে নেনথানাইট। বস, আমি ওর কেমিক্যাল জার্নাল দেখেছি, ওখানে একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম। 10 আগস্ট 2015-তে ওর কেমিক্যাল জার্নালে একটা বিশেষ কথা লিখেছিল। কি? আর্থ কেমিক্যাল ল্যাবে সুগার হাই ড্রাগের টেস্টিং করে ওর কেমিক্যাল ফর্মুলা বের করে লিখেছিল সুগার হাই, যাকে কেমিক্যাল ভাষাতে নেনথানাইনও বলে। এটা একটা বিশেষ ধরনের ড্রাগ, যেটা একটা অদ্ভুত নেশা সৃষ্টি করে। কিন্তু এই আর্থ সুগার হাইয়ের টেস্টিং করছিল কেন? 1 মিনিট, এগুলো আমরা নোট করি। 3 আগস্ট 2015 স্টোনব্রিজ কলেজের স্টুডেন্টরা অজ্ঞান হয়ে গিয়েছিল। 6 আগস্ট 6 তারিখ খুশি আর্থকে শৈলেশের সঙ্গে সুগার হাই ড্রাগ কিনতে দেখে ফেলেছে। 7 আগস্ট কলেজের পার্কিং লট তৈরি হয়, কনস্ট্রাকশন শুরু হয়। 10 আগস্ট আর্থ সুগার হাই কেমিস্ট্রি ল্যাবরেটরিতে টেস্ট করে। 11 আগস্ট আর্থ কলেজ বোর্ডকে জানিয়েছিল শৈলেশ কলেজে ড্রাগস বিক্রি করে। 12 আগস্ট 2015 শৈলেশকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আর ওই দিনেই, মানে 12 আগস্টের দিনেই আর্থকে খুন করা হয়। হয়ে গেছে? কি বুঝতে পারলে? স্যার, এতে পুরো গল্পটাই বোঝা যাচ্ছে। এমন কেউ ছিল যে কেমিস্ট্রি ল্যাবেই সুগার হাই ড্রাগস বানাতো। তোমার এরকম কেন মনে হচ্ছে? তাহলে আন্দাজে বলছি না, কনফার্ম কলেজের মধ্যে কেউ তো একজন ছিল যে সুগার হাই ড্রাগস বানাতো। আর সেটাও রাতে, যখন কেউ থাকতো না। আর তার সঙ্গতে ছিল কলেজের ওয়াচম্যান শৈলেশ। আর সেই ড্রাগসই শৈলেশ কলেজের স্টুডেন্টদের বেচতো। সেই কারণে 3 তারিখে স্টুডেন্টস ল্যাবে অজ্ঞান হয়ে গেছিল স্যার। তার আগের রাতে ড্রাগস বানানোর পরে ওরা ওই জিনিসপত্রগুলো ঠিকমতো পরিষ্কার করেনি, সেই কারণেই হয়তো একটা স্ট্রং কেমিক্যাল রিয়াকশন হয়েছিল। এবারে বুঝতে পেরেছো? সেটা তো বুঝলাম, কিন্তু ভাই আমাকে একটা কথা বলো, আর্থের সন্দেহ কেন হয়েছিল? কারণ স্যার ও ল্যাবে অ্যাসিস্ট্যান্টের কাজ করত। ও হয়তো দেখেছে স্টোর রুম থেকে কেমিক্যাল আর জিনিসপত্র সরে যাচ্ছে, তখন ওর সন্দেহ হয়। আর যখন এই কেমিক্যাল রিয়াকশনটা হলো, আর তখন ওর বিশ্বাস হয়ে গেল কেউ ল্যাবের ব্যবহার করছে ড্রাগ বানানোর জন্য। তারপর 10 তারিখে আর্থ ল্যাবে সুগার হাইয়ের টেস্ট করেছিল, এইটা জানার জন্য যে ওগুলো সত্যি সত্যি ড্রাগস কিনা। তারপর টেস্টের পরে টেস্টের সমস্ত ডিটেল ও একটা রিপোর্টে লিখে নিল। যখন ওর জানতে পারলো যে এই সুগার হাই একটা ড্রাগস, তখন ও কলেজ বোর্ডকে একটা চিঠি লিখেছিল। যখন এই কথা ওই ড্রাগ বানানো লোকেরা জানতে পারলো, তখন ওরা ভয় পেয়ে গেছিল কে এই আর্থ ওদের কাছে পৌঁছে যাবে, সেই কারণে আর্থকে মেরে দিয়েছিল। তারপরে স্যার শৈলেশকে মারে,
যাতে ওর কোনো উইটনেসই না বেঁচে থাকে। কিন্তু স্যার এরকমটা কে করতে পারে? যে কেউ হতে পারে, যার কেমিস্ট্রির ওপর খুব ভালো দখল আছে আর যে সবসময় ল্যাবে যাতায়াত করতো। স্যার ওই কলেজের প্রিন্সিপাল, উনি তো শৈলেশকেও পুলিশের কাছে দেননি। কেমিস্ট্রির নলেজ তো লোকেশ, তুষার আর বীরেরও রয়েছে। হায়ার স্টাডির জন্য ওরা বড় বড় ইনস্টিটিউটেও গিয়েছিল, তাও সেটা স্টুডেন্ট লোন বা স্কলারশিপ ছাড়া। এত টাকা পেলো কোথা থেকে ওরা? স্যার হতে পারে তার মা বাবা দিয়েছে, বা এমনও হতে পারে কোনো বেআইনি কাজ করেছে টাকার জন্য। যে কেউ হতে পারে, এদের মধ্যে কেউ বা বাইরের কেউ, কাউকে ভরসা করা যায় না। একটা কথা, এই আপনাদের এই খুশির ওপর ভরসা আছে স্যার? কেন দা? মানে যদি এই খুশি ভরসা করার মতন হয় তাহলে আমার কাছে একটা প্ল্যান আছে। কিরকম প্ল্যান? আর্থ, শৈলেশ আর রাম আদর্শ তিনজনেই মারা গেছে, আর তোমার ষড়যন্ত্র আমি সব জানি। আর যদি তুমি চাও যে এটা গোপন থাকুক, তাহলে আজকে কলেজের পার্কিং লটে 1 কোটি টাকা নিয়ে চলে এসো। এই মেল পড়ে খুনি খুব ঘাবড়ে যাবে, এটা মনে করে যে কেউ তো আছে যে ওর আসল ব্যাপারটা জানে। স্যার আই এম শিওর আজ রাতে ও নিশ্চয়ই আসবে। আর উইটনেসকে মারার চেষ্টাও করবে। তাই তো আমি বলছি স্যার, এসব কিছুর জন্য খুশির জীবনের রিস্ক নেওয়া কি ঠিক হবে? যদি অচেনা কাউকে দেখে খুনি ওখানে না আসে। আর আমাদের এমন কাউকে চাই যে ওই কলেজেই পড়ে। আর যাকে দেখে ওর মনে হয় যে হ্যাঁ, এ হয়তো ওর আসল ব্যাপারটা জানে। খুশি, তুমি একদম ভয় পাবে না, আমাদের টিম ওখানে থাকবে। ওকে, কিচ্ছু হবে না তোমার। এটা জিপিএস মাইক্রোচিপ, তুমি এটা তোমার কাছে রাখবে, আমরা তোমাকে ট্র্যাক করতে থাকবো। স্যার আপনারা কাউকে দেখতে পেলেন কি? না, এখনো পর্যন্ত না। ঘাবড়িও না, তুমি শুধু অ্যালার্ট থেকো ব্যাস। তুমি একদম ভয় পাবে না, আমরা তোমার আশেপাশেই আছি, বুঝেছো? ওকে ওকে স্যার। স্যার খুনি মেল পড়েও আসেনি? আরে পঙ্কজ, হতে পারে সে মেলটা দেখেইনি। বা এটা হতে পারে যাদের আমরা মেল করেছিলাম এদের মধ্যে কেউ খুনি নয়। খুশি, তুমি অনেকটা টায়ার্ড হয়ে গেছো, যাও তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। অ্যান্ড থ্যাঙ্কস ফর এভরিথিং। যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমাদের ফোন করো, ওকে? ভাই এরকম হতেই পারে না যে ওরা মেল পাওয়ার পরে ওখানে চেক করতে আসবে না। রবি, লোকেশনটা ভালো করে চেক করো, যেখানে খুশি ছিল তার আশপাশে আর কে কে ছিল। এই রাম আদর্শের ডিটেলসও চেক করতে হবে, এত বড় লোক কি করে হলো। খুনিকে ব্ল্যাকমেল করছে হয়তো। ব্ল্যাকমেল যদি করেই থাকে তো ওর টাকা কোথা থেকে আসতো? ফ্রেডি, ওর অ্যাকাউন্টটা ভালো করে চেক করো, দেখো ওর কাছে টাকা কোথা থেকে আসতো। স্যার পেয়ে গেছি, কাল রাতে তুষার, লোকেশ আর বীরের লোকেশন কলেজের আশেপাশেই ছিল। মানে এরা তিনজন মিলে ড্রাগস বানাচ্ছিল? এদের সবার ডিটেলসটা বের করো পঙ্কজ। কিন্তু স্যার এরা যদি ওখানেই থেকে থাকে তাহলে পার্কিং লটে এলো না কেন? দেখতে এসেছিল হয়তো যে ওদের ব্ল্যাকমেল কে করছে।
আর ওরা হয়তো খুশিকে দেখে ফেলেছে। ওকে কেউ মেরে ফেলতে পারে। ফোন করো ওকে। সুইচ অফ আসছে। সুইচড অফ? স্যার এই তো 2 মিনিট আগেও ফেসবুকে একটা স্ট্যাটাস আপডেট করলো, নিড আ ব্রেক, গোয়িং অন হলিডে। তাহলে ফোনটা সুইচ অফ হলো কি করে? আচ্ছা, খুশির কিছু ওই চিপ যেটা আমরা দিয়েছিলাম সেটা হয়তো ওর কাছেই আছে। ওর লোকেশন ট্র্যাক করো কোথায় আছে। স্যার, এই রাম আদর্শ রাম কাহিনী আমার মাথায় ঢুকে গেছে। 2রা আগস্ট 2015-র পরে ও একটার পর একটা বড় বড় গভর্নমেন্ট প্রজেক্ট পেতে থাকে এবং তার ফলেই ও আজকে এত বড় লোক। আর এই সমস্ত প্রজেক্ট দিয়েছিল একটাই লোক, প্রণব, কলেজের চেয়ারম্যান। স্যার, একটা শকিং নিউজ আছে। প্রণব তুষারের আঙ্কেল। মাই গড, এর মানে হলো তুষার আর তার বন্ধুরা এই কলেজে ড্রাগ বানাচ্ছে আর প্রণব ওদের প্রশ্রয় দিচ্ছে। আর এখন ওরা খুশিকে মারতে চাইছে। স্যার, স্যার খুশির লোকেশন খুঁজে পেয়েছি। খুশি এখন কোথায় আছে? স্যার কোনো একটা আন্ডার কনস্ট্রাকশন সাইটে গিয়ে আটকে গেছে। একদম টাটকা সিমেন্ট। খুশি? 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 স্যার, স্যার এ বেঁচে আছে। খুশি? ওরা হয়তো বেশি দূর যেতে পারেনি। ওদের ফটো সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও, ধরা পড়ে যাবে। 3টেকে তো পরে দেখবো, আগে ওই লোকটার ঘাড় ধরি যার হাত এদের মাথার উপরে আছে। প্রণব। ঠিক আছে। আপনারা? আগে হ্যাঁ, ওই দিন তো আপনিই বলেছিলেন যদি কোনোদিন কোনো প্রবলেম হয় আপনার কাছে চলে আসতে। হ্যাঁ, অফকোর্স আই রিমেম্বার। প্লিজ আমাকে বলুন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। না ঠিক আছে, আমরা এখানে কিছু জিজ্ঞাসা করতে আসিনি, একটা ব্যাড নিউজ দিতে এসেছি। ব্যাড নিউজ? আগে হ্যাঁ, ওই মেয়েটা আছে না খুশি, ও বেঁচে গেছে। খুশি? কে খুশি? চিনি না আমি। কি বলছেন আপনি? আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? আপনার শরীর ঠিক আছে তো? কিছু ওষুধ টষুধ খাবেন নাকি? নাকি আপনার স্মৃতিশক্তি ঠিক করার জন্য আপনাকে কোন ওষুধ খাওয়াতে হবে? বস, কাজ হয়ে গেছে। স্যার ওই মেয়েটাকে তো আমরা পুঁতে দিয়েছো। যেভাবে আর তার শৈলেশকে পুঁতে দিয়েছিলে, অন্তত ওই জুতোর থেকে ওই সিমেন্টগুলো তো পরিষ্কার করে নিতে, যার নিচে ওই মেয়েটাকে কবর দিয়েছো। হ্যাঁ, আর ওকে আমরা বাঁচিয়েও নিয়েছি। বলুন প্রণব বাবু, কিছু বলবেন আপনি? আমি অনেক টাকা কামাতে চেয়েছিলাম, আর তার জন্য সব থেকে সহজ উপায় ছিল ড্রাগস। আর আজকালকার ছেলে মেয়েদের এই নেশা করতে বেশি সময় লাগে না। আর তারপর আমি ড্রাগস
বাইরে থেকে নিয়ে এসে আমার স্টুডেন্টদের বিক্রি করতে চাইনি। এই জন্য আপনি নিজেই ড্রাগস বানানো শুরু করে দিলেন এই কলেজের ল্যাবে। আর ওগুলো বিক্রি করার দায়িত্ব দিয়ে দিলে ওয়াচম্যান শৈলেশকে। আর আর্থ যখন তোমার সত্যিটা জানতে পেরে যায় তখন তুমি ওকে মেরে ফেলো। আর শৈলেশকেও মেরে দিয়েছেন যাতে কোনো উইটনেস না থাকে। হ্যাঁ, তোমার কি মনে হলো আর্থের ফোনটাকে এখানে ওখানে পাঠিয়ে দিলেই পুলিশ বোকা বনে যাবে? হ্যাঁ, তোমাদের মধ্যে সেই মহান ব্যক্তিটি কে যে আর্থের মোবাইল নিয়ে ভারত ভ্রমণ করতে বেরিয়েছিল? ও, সেটা তুমি ছিলে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ফটো আপলোড করার খুব শখ না তোমার? অনেক শহর তুমি ঘুরেছ, কিন্তু আসামি যতই ঘুরুক শেষে তাকে একটাই জায়গায় আসতে হয়, জেল। তোমরা তিনজন সেখানেই যাবে। আর খুব তাড়াতাড়ি তোমার ভাইপো তুষার আর তার দুজন সঙ্গী লোকেশ আর বীর ওরা ওখানে চলে আসবে। হ্যাঁ, কোথায় আছিস? কোথায় আছিস তুই? তোর এত সাহস? আমার আমার পূর্বপুরুষের সম্পত্তির দিকে চোখ তোর? যদি সাহস থাকে তাহলে সামনে এসে দাঁড়া। আমার সম্পত্তির দিকে চোখ দিলে তোর ভালো হবে না বলে দিচ্ছি আমি। ভালো হবে না কিন্তু। আর এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, কাকে জিজ্ঞেস করবো? এত ঘন একটা জঙ্গল, কোনো সাইনবোর্ডও দেখতে পাচ্ছি না আমি এখানে। আরে দাদা, এই পিপলিয়া গ্রামের রাস্তাটা এই দিক দিয়ে তো নাকি? আরে শোনো না দাদা, আরে অদ্ভুত লোক তো রে ভাই। হাই বেবি। হাই, পৌঁছে গেছো? হ্যাঁ, আর কিছুক্ষণেই পৌঁছে যাব। ডোন্ট টেল মি তুমি এখনো পৌঁছোনি। এত দেরি কেন হলো? আসলে এই জায়গাটা শহর থেকে অনেকটাই দূরে, আর এখানে বেশি লোকজনও দেখতে পাচ্ছি না আমি। অলরাইট, টেল মি, আর ইউ মিসিং মি? অফকোর্স, এটা আবার জিজ্ঞেস করছো তুমি আমাকে? আচ্ছা, তুমি এক কাজ করো, যা যা ফর্মালিটি আছে তাড়াতাড়ি শেষ করো, নিজের এই কাগজপত্র আর কাজকর্ম সব, আর তারপর হয়তো নেক্সট রাইড থেকে আমিও তোমার সাথে থাকতে পারি। হোয়াটসঅ্যাপ? গ্রেট, দ্যাটস গুড নিউজ। আচ্ছা বেবি, আমার মনে হচ্ছে যে আমি পৌঁছে গেছি। আমি ওই বাড়িটাও দেখতে পাচ্ছি। আর এই গেটটা কেন বন্ধ এখানে? রায় রঞ্জিতের বাড়িতে যাচ্ছ? হ্যাঁ। যেও না, যেও না, তোমার জীবনের সব থেকে বড় ভুল হয়ে যাবে সেটা। যেও না, যেও না। কিন্তু আপনি কে? আমি তোমার মৃত্যু, তোমার মৃত্যু। এই বুড়ি, যা যা যা। যাস না, যাস না, নাহলে তুইও মরবি। তুইও মরবি, তুইও মরবি। যাস না, তুইও মরবি। নমস্কার সাহেব, আপনি রাজ সাহেব? হ্যাঁ হ্যাঁ, আসুন 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 আসুন। হ্যালো রাজ, রাজ, আর ইউ ওকে? কে ছিল? হ্যাঁ হ্যাঁ বন্দনা, আমি ঠিক আছি একদম। কেউ ছিল না। আমি পৌঁছে গেছি বাংলোতে। ঠিক আছে, আমি পরে ফোন করছি তোমায়। ওকে ওকে, ইউ টেক কেয়ার। আই স্পিক টু ইউ সুন। বাই বাই বাই। আসুন সাহেব।
সাহেব, রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না, কিন্তু ওই মহিলা কে ছিল? ওই মহিলা যে আপনার সঙ্গে কথা বলছিল, ওর নাম লালি। একটু অদ্ভুত ধরনের। ওর কথায় আপনি কিছু মনে করেননি তো? না, খারাপ লাগেনি আমার, তবে আমি একটা কথা বুঝতে পারছি না, ওই মহিলা আমাকে এই বাড়িতে ঢোকার থেকে বারণ করছিল কেন? ওর কথাটাকে আপনি সেভাবে নেবেন না, মাথায় একটু গন্ডগোল আছে, যা পারে বকবক করে। আপনি আসুন, ভেতরে আসুন। এই লোকটার সঙ্গে তো আমার মাঝ রাস্তায় দেখা হয়েছিল। হ্যাঁ, ওর নাম হচ্ছে কমল, এখানকার মালি। আমরা ভাবলাম আপনি এখানে থাকতে এসেছেন, তো ওই যে বাগানে যে সব রঙিন ফুল আছে সেগুলো যদি ফোটানো যায়। আচ্ছা, আসুন সাহেব। আচ্ছা, একটা কথা বলুন আমায়। হ্যাঁ। আপনি কত বছর ধরে এখানে কাজ করছেন? সাহেব, এটা ধরে নিতে পারেন যে হামাগুড়ি দিতে দিতে এখানেই বড় হয়েছি। এই বাড়ি থেকে বেরোবো যখন আমি শ্মশানে যাব। সাহেব, এবার এই বাড়ি আপনার। আপনি আমাকে চাকরি থেকে বের করে দেবেন না তো? আরে না না না, কি সব কথা বলছো তুমি? তুমি একদম নিশ্চিন্ত থাকো, কোনো চাপ নেই। আর এমনিতেও এত বড় একটা বাড়ি তুমি ছাড়া আর কে দেখাশোনা করতে পারে বলো, তাই না? মানতেই হবে আপনি খুব ভালো মানুষ। আসুন। সাহেব, এই হলো আপনার রুম। ওয়াশরুম ওদিকে। আপনি ফ্রেশ হয়ে যান, ততক্ষণ আপনার খাবার ব্যবস্থা করছি। ঠিক আছে। ঠিক আছে সাহেব। চলে যা, চলে যা, চলে যা, না হলে তুইও মরবি। কে? আমি বললাম তো, চলে যা। কে ওখানে? যেভাবে বাকি সবাই মরেছে সেইভাবে তুইও মরবি। কে এখানে? মৌমাছি? হ্যালো। হ্যালো,
ক্যান আই স্পিক টু এসপি প্রদ্যুমন প্লিজ? হ্যাঁ, একটু শান্ত হন। আপনি কে বলছেন? আমি কে বলছি, আমি কেন ফোন করছি এইসব আমি এখন কিচ্ছু বলবো না। ক্যান ইউ জাস্ট মেক মি স্পিক টু হিম রাইট নাও? এক মিনিট হোল্ড করুন। স্যার, হ্যাঁ স্যার একটা ফোন কল আছে। স্যার, একজন লেডি বলছেন যে শুধু আপনার সঙ্গেই কথা বলবেন। হ্যালো, হ্যালো, এসপি প্রদ্যুমন? আমি এসিপি প্রদ্যুমান বলছি। স্যার, হ্যাঁ বলুন। স্যার আমি বন্দনা বলছি আমেরিকা থেকে। হ্যাঁ বলুন। স্যার আমার সাথে খুব খুব খারাপ হয়েছে স্যার। কি হয়েছে আপনার সঙ্গে? স্যার আমার ফিয়ান্সে রাজ ইন্ডিয়া গেছিল নতুন একটা বাংলো কিনতে। স্যার ওখানে মৌমাছির কামড়ে ওর মৃত্যু হয়ে যায়। কি? আচ্ছা তাহলে আমি আপনার জন্য কি করতে পারি বলুন? স্যার, স্যার কিন্তু আমার মনে হয় যে ওর মৃত্যু মৌমাছির কামড়ে হয়নি। ইনফ্যাক্ট আমার মনে হয় ওকে মারা হয়েছে। হ্যাঁ কিন্তু আচ্ছা এটা আপনার কেন মনে হচ্ছে? স্যার ও যখন প্রপার্টি কেনার পর কাগজ কলমের কাজ করতে চাচ্ছিল তখন। তারপরে কি হয়েছিল? স্যার আমি পরিষ্কার শুনতে পেয়েছিলাম রাজকে এক মহিলা হুমকি দিচ্ছিল। কে ছিল সেই মহিলা? নো স্যার, আই হ্যাভ নো ক্লু। আচ্ছা একটা কথা বলুন, আপনার এই রাজের এই ইন্ডিয়াতে কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল বা কোনো ঝগড়া টগড়া? না স্যার, রাজের কারোর সাথে কোনো ঝগড়াঝাটি বা শত্রুতা ছিল না। ইনফ্যাক্ট রাজ তো ইন্ডিয়াতে কাউকেই চেনে না। তাহলে কি করতে পারে? কে রাজের প্রাণ নিতে পারে বলে আপনার মনে হয়? আচ্ছা আপনি কি কাউকে সন্দেহ করেন? না স্যার, কোনো সন্দেহ নেই। স্যার রাজ তো একটা ভালো কাজে গেছিল। কিরকম কাজ? হি ওয়ান্টেড টু স্টার্ট আ অরফানেজ। ও একটা অনাথ আশ্রম খুলতে চেয়েছিল। সত্যিই ভালো কাজ, কিন্তু কার কাছ থেকে বাড়িটা কিনেছিলেন তিনি? স্যার বাড়িটা তো ও গভর্নমেন্টের থেকে নিলামে কিনে নিয়েছিল। ও শুধু ইন্ডিয়া আইনি কাজের জন্য গেছিল। দেখুন একটা কাজ করুন, পুরো ব্যাপারটা ডিটেলে আমাকে পাঠিয়ে দিন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার জন্য, কেমন? স্যার আমি সিআইডির ব্যাপারে খুব শুনেছি। স্যার আমি জাস্টিস পাবো তো? বন্দনা দেবী, আমি আপনাকে কথা দিচ্ছি সম্পূর্ণ ন্যায় বিচার পাবেন আপনি। আর যে আপনার রাজের ক্ষতি করেছে তাকে আমি শাস্তি দেব। বন্দনা, ওনার হবু স্বামী রাজ আমেরিকা থেকে ইন্ডিয়াতে আসে বাড়ি কিনে অনাথ আশ্রম চালানোর জন্য, আর রাজের মৃত্যু হয় মৌমাছির কামড় খেয়ে। ইন্টারেস্টিং। স্যার এটা সেই বাংলো যেটা রাজ সরকারের থেকে নিলামে কিনেছিল। দেখে তো মনে হচ্ছে অনেকটাই প্রপার্টি। এই জায়গাটা দেখাশোনা তুমিই করো? আগে হ্যাঁ বলুন। বলবেন আপনি, আমরা শুধু শুনবো। মানে সিআইডি। হঠাৎ কি হলো স্যার? রাজ রাকেশ নামের একটা লোক এখানে খুন হয়েছে। যা হয়েছে খুব খারাপ হয়েছে। এই বাংলোটা উনি সরকারের থেকে কিনেছিলেন। হ্যাঁ ওনারই কথা বলছি। ওনার তো খুন হলো, মৌমাছিরা কামড়ালো, তাই ওনার প্রাণ গেল। আমি তো নিজের চোখে দেখেছিলাম। হ্যাঁ হয়তো তুমি দেখে থাকবে। এখানে এই বাংলোতে আসার আগে কোনো মহিলা ওনাকে হুমকি দিয়েছিলেন। ওই মহিলার ব্যাপারে তুমি জানো কিছু? আচ্ছা ওই লালি সাহেব, ওই বুড়িটা তো নানা রকম সময় নানা রকম কথা বলে। ওর কথাগুলো আপনি সেভাবে নেবেন না। কোনটা সিরিয়াসলি নেব আর কোনটা নেব না ওটা আমরা ঠিক করব। আপনি শুধু এটা বলুন, ওই লালি ও থাকে কোথায়? কোথাও নয় স্যার। কোথাও না মানে? ওই বেচারির না কোনো ঘর আছে, না কোনো নিজের পরিবার। ব্যাস সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। না কোথাও হয়তো বসে বা খাবার টাবারও খায়, এমন কোনো জায়গা তো আছে যেখানে ও বেশিরভাগ সময় কাটায়? হ্যাঁ, পাশেই একটা পুকুর আছে, প্রায় ওখানে বসে থাকে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে লালির সঙ্গে দেখা করো, ততক্ষণ এই বাড়িটাকে আমি ভালো করে তল্লাশি করি। ঠিক আছে। এবার তুমি ওই জায়গাটা দেখাও যেখানে খুনটা হয়েছিল। আসুন স্যার। রাজ সাহেব এখানে পড়েছিলেন।
প্রথমে মৌমাছিরা রাজ সাহেবকে মেরে ফেলে আর তারপর ওরাও মরে যায়। এই মৌমাছিটাকে এখানে প্রায় আক্রমণ করে। না স্যার, এর আগে তো আমি একটাও মৌমাছি এখানে দেখিনি। জানি না রাজ সাহেবকে কামড়াতে কোথা থেকে এত মৌমাছি চলে এলো। রায় রঞ্জিতের বাড়ি থেকে আসছিস তোরা, তাই না? হ্যাঁ? রায় রঞ্জিতের বাড়ি থেকে আসছিস তোরা, তাই না? কি বললেন আপনি? রায় রঞ্জিতের বাড়ি থেকে আসছিস? আপনি কে? কেন গেছিলি ওখানে? নিজের মৃত্যুকে নিমন্ত্রণ জানাতে? স্যার, মনে হয় এই লালি। আপনি লালি না? তোকে কে বললো রে? তোকে তোকে রায় রঞ্জিতের চরগুলো এখানে পাঠিয়েছে, তাই না? হ্যাঁ, ওরাই পাঠিয়েছে তোকে, তাই না? কে কে রায় রঞ্জিত? সাপ ছিল একটা, সাপ। ওই লোকটা আমার ঠাকুমাকে ঠকিয়েছিল। ওনাকে নিজের বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল। বের করে দে ওকে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, পায়ে পড়ি। লজ্জা হওয়া উচিত তোমার, রঞ্জিত। তুমি নিজের বৌদিকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। নিজের দাদার কথা তো অন্তত একবার ভাবতে। আরে দাদার কথা আবার কি ভাববো? ও নিজেই তো আঙুলের ছাপ দিয়ে এই বাড়িটা আমার নামে করে দিয়েছে। তুই ওকে মদ খাইয়ে বিশ্বাসঘাতকতা করে এই কাজটা করেছিস। এখন কিভাবে হয়েছে, কেন হয়েছে, এসব নিয়ে আলোচনা করে কি লাভ? শুধু ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝে নাও, এই বাড়িটা এখন আমার, আর তুই পথে বসেছিস। দে বের করে দেখে। চল বলছি। তোর ভাগে না শুধু একটা বাড়ি আসেনি, একটা বাংলো এসেছে। এমন একটা বাংলো যার প্রত্যেকটা কোণায় আমার অভিশাপ লেগে থাকবে। আমি তোকে অভিশাপ দিচ্ছি। শুধু তুই না, এই বাড়ির যেই মালিক হবে সে আর বেঁচে থাকবে না। মৃত্যুর খেলা হবে এখানে, মৃত্যুর খেলা। এতদিনে কতজন মরেছে? সেই সব লোক মরে গেছে যারা ওই বাড়িটা কিনতে চেয়েছে। তোরা কিন্তু এই বাড়িটা কিনতে চাস না, হ্যাঁ? তোদেরকে ভালো মানুষ মনে হচ্ছে, না হলে তোমার বউ বিধবা হয়ে যাবে। মাসিমা, এই কিছু টাকা আছে, কাজে আসবে। স্যার, মনে হয় না রাজের মৃত্যুতে এর কোনো হাত আছে। এ তো নিজেই বেচারি ভুল বিশ্বাস নিয়ে কষ্টের মধ্যে আছে। হতে পারে রাজের মৃত্যু কোনো মার্ডারই নয়, হয়তো কোনো দুর্ঘটনা। ঘরের দরজাটা খোলা কেন? এটা তো বন্ধ ছিল। তুমি দাঁড়াও 1 মিনিট। হয়তো রাজি খুলেছিল। এখানে তো মৌচাক দেখতে পাচ্ছি। এদিকে এসো। আসছি স্যার। এই তো মৌমাছির চাক। আরে, আমি প্রথমবার দেখছি স্যার। কিন্তু এই রাজ এই স্টোর রুমে কি করতে এসেছিল? স্যার, হয়তো বাংলোটা দেখতে এসেছিলেন। আচ্ছা, আর সেই সময় তুমি খাবার আনতে গিয়েছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। ও তো কমল স্যার, এখানকার মালিক। যখন মিস্টার রাজ মারা গিয়েছিলেন তখন ও ছিল এখানে? আগে হ্যাঁ স্যার। কমল, এদিকে এসো, সাহেব ডাকছেন। আগে স্যার, কমল যখন রাজ সাহেব মারা গিয়েছিলেন তখন তুমি এখানে কোনো অচেনা লোককে দেখেছিলে? কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল? না স্যার,
আচ্ছা, এই মৌচাক এখানে থাকাতে তোমার কোনো কাজ করতে অসুবিধা হয় না? মানে তোমায় কোনোদিন কামড়ায়নি এরা? না স্যার, মৌমাছি তো তখন কামড়াতো যদি এখানে কোনো চাক থাকতো। আমি তো এর আগে এই চাকটা এখানে দেখিনি কখনো স্যার। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, আমি আপনাকে বলেছিলাম না, এর আগে এই বাড়িতে আমি একটাও মৌমাছি দেখিনি। অদ্ভুত ব্যাপার। তাহলে এই মৌচাকটা এলো কোথা থেকে? আর মৌমাছিটা রাজকেই বা কেন কামড়ালো? তো কোনো এক্সপার্টই বলতে পারবেন। হ্যাঁ সালুকে, কি জানতে পারলে রাজের মৃত্যুর ব্যাপারে? কিভাবে মারা গেছে? বস, এর মৃত্যু মৌমাছির কারণে হয়েছে। আচ্ছা, তুমি কি শিওর রাজের মৃত্যু ঠিক মৌমাছির কামড়েই হয়েছে? হ্যাঁ বস, ডক্টর যে রিপোর্ট বানিয়েছে আমি সেটাও দেখে নিয়েছি। রাজকে খুব ভালোভাবে চেকও করে নিয়েছি। আমার সম্পূর্ণ বিশ্বাস যে রাজের মৃত্যু মৌমাছির কামড়ের জন্যই হয়েছে। স্যার, ছোটবেলায় আমাকেও মৌমাছি কামড়েছে, কিন্তু আমি তো বেঁচে আছি। হ্যাঁ ডক্টর সালুকে, পঙ্কজের উপর বিষের প্রভাব পড়েনি কেন? ফ্রেডি, পঙ্কজকে মৌমাছি কামড়েছে, কিন্তু অনেক মৌমাছি কামড়ায়নি। আসলে একটা দুটো মৌমাছি কামড়ালে ব্যাপারটা আলাদা, কিন্তু যদি একসঙ্গে অনেক মৌমাছি কামড়ায় তাহলে ইটস ইম্পসিবল। মৌমাছির কামড় খেয়ে? সালুকে বলছে যে রাজের মৃত্যু মৌমাছির হুল ফুটানোতে হয়েছে, মৌমাছির বিষে। আর রাজের হবু স্ত্রী বন্দনা বলছে রাজকে খুন করা হয়েছে। 100% এই মৌচাকটাকে বাইরে থেকে নিয়ে সেখানে লাগানো হয়েছে। মৌমাছির চাককে এক জায়গা থেকে এনে অন্য জায়গায় লাগানো যায়? এতটাই সোজা এটা? ততটা অসম্ভব নয়। মধুর ব্যবসার জন্য প্রায়শই এটা করা হয়ে থাকে। আপনি বলতে পারেন কতদিন আগে এটা লাগানো হয়েছে? বেশি দিন নয়, এই ধরুন 2-3 দিন আগে। স্যার, যদি ধরেও নিই যে খুনি এই জন্যই চাকটা লাগিয়েছিল যাতে ও রাজকে খুন করতে পারে, কিন্তু ও কি করে জানলো যে এই মৌমাছিগুলো রাজের ওপর হামলা করবে, অন্য কারোর ওপর নয়? মৌমাছিরা বিনা কারণে কাউকে কামড়ায় না। হ্যাঁ, মৌমাছি হুল ফোটানোর পরে এদের শক্তি কমে যায়। তাহলে এটা কি এমন জিনিস যে ওদের উত্তেজিত করে অ্যাটাক করার জন্য? দেখুন, যখন ওরা বুঝতে পারে সামনের ব্যক্তি তার কোনো ক্ষতি করতে পারে। আচ্ছা, এরকম কি হতে পারে যে মৌমাছিদের কোনো ট্রেনিং দেওয়া হয়েছে যে ওরা কোনো লোককে আক্রমণ করতে পারে? কি কথা বলছেন অভিজিৎ স্যার? এই মৌমাছিরা তো আর সাপ শুটার নয় যে কেউ বলে দিল আর তাকে সে হুল ফুটিয়ে চলে আসলো। আচ্ছা, আপনি এইমাত্র বললেন যে এই মৌমাছিরা কাউকে কামড়ানোর পর মারা যায়। আচ্ছা, কি এমন ঘটনা যার জন্য ওরা কামড়ায়, একটু ডিটেলে বলবেন? হ্যাঁ, মৌমাছিরা যখন কাউকে কামড়ায় তখন ফেরোমেন নামে একটা বিষ ছড়িয়ে দেয়, যাতে কিনা অন্যান্য মৌমাছিরা সতর্ক হয়ে দলবদ্ধভাবে আক্রমণ করতে পারে। সেই জন্য আমি আগেই বলেছিলাম মৌমাছিরা বিনা কারণে কাউকে আক্রমণ করে না। নিশ্চয়ই রাজ এই মৌচাকের মৌমাছিদের কোনো ক্ষতি করতে গিয়েছিল। স্যার, খুনি কি করে জানতে পারলো যে রাজ মৌমাছিদেরকে ডিস্টার্ব করবে? এই মৃত্যুটা দুর্ঘটনা নয় তো? না পূর্বী, রাজ আসার 2 দিন আগে এই চাকটাকে এখানে লাগানো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। স্যার, রাজের মৃত্যুর পরে এই বাংলোটা বন্দনার নামে হয়ে যাবে। এই সব কিছুর পিছনে বন্দনা নেই তো? বন্দনা ইন্ডিয়াতে কবে আসছে? হোয়াট ননসেন্স! হাউ কুড ইউ ইভেন থিঙ্ক লাইক দ্যাট? আপনারা এটা ভাবলেন কি করে যে রাজের মৃত্যুর পেছনে আমারই হাত আছে? আর যদি তাই হয় যে রাজের মৃত্যুর পেছনে আমারই হাত আছে, তাহলে আমি আপনাদের ফোন কেন করতাম? পুলিশ তো অলরেডি কেস ক্লোজ করে দিয়েছিল, তাই না? দেখুন, আমরা শুধু জিজ্ঞাসা করছি। তবে মিস্টার রাজের পরে এই বাড়িটা কার নামে হবে? আই ডোন্ট নো। রাজ গভর্নমেন্টের থেকে এই বাড়িটা কিনেছিল, তো হয়তো গভর্নমেন্টেরই হাতে চলে যাবে। আমি এখনো কোনো নোটিশ পাইনি। কয়েকদিনের মধ্যে রাজের কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল? আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট। রাজ খুব ভালো মনের মানুষ ছিল, আর ওর সাথে কারো শত্রুতা হওয়া অসম্ভব একটা ব্যাপার। যদি আমি জানতাম যে ওর ভালো মনই ওর প্রাণ কেড়ে নেবে, তাহলে আমি ওকে এখানে আসতেই দিতাম না। এই অনাথাশ্রম খোলার চিন্তা ভাবনা ওনার মাথায় এলো কি করে? রাজ নিজে একজন অনাথ, তাই ও অন্য অনাথ বাচ্চাদের ফিলিংস বোঝে। ও অনাথ বাচ্চাদের বাড়ির মতো একটা পরিবেশ দিতে চেয়েছিল। আর ও যেই জানতে পারলো যে গভর্নমেন্ট এই বাড়িটা নিলাম করছে, তখনই রাজ সব থেকে বেশি দাম দিয়ে এই বাড়িটা কিনে নেয়। আচ্ছা, তাহলে রাজের মৃত্যুর কারণ এই বাড়িটা না তো?
হতে পারে আর কেউ এই বাড়িটাকে কিনতে চেয়েছিল, রাজ মাঝখানে এসে গেছিল তাই। হোয়াট? কেউ এতটা নিচ কিভাবে হতে পারে? পৃথিবীতে কি আর মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই? মনুষ্যত্ব আছে বন্দনা দেবী, মনুষ্যত্ব আছে, তবে এমন মানুষ আছে যাদের সত্যি মনুষ্যত্ব বলে কিছুই নেই। জানার চেষ্টা করি যে কার কার এই প্রপার্টির উপর নজর ছিল। দেখুন স্যার, আমি আপনাদের বলতে পারবো না যে রাজবাবু ছাড়া এই নিলামের সঙ্গে আর কে কে যুক্ত ছিলেন। সরি। কেন কেন বলতে পারবেন না? দেখুন, এটা সরকারি ইনফরমেশন, আমি এইভাবে যে কারোর সাথে এটা শেয়ার করতে পারি না। দেখুন, আমরাও তো সিআইডির হয়েই কাজ করছি। হ্যাঁ, আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আসলে কি বলুন তো, যদি সরকারি নোটিশ পাই তাহলে এই ইনফরমেশন আপনাদের দিতে পারি, আদারওয়াইজ পারবো না। স্যার, নোটিশ পেয়ে গেছি। এবার তো আপনি দেবেন। দেখুন, সরকারি কাজ যদি নিয়ম মেনে হয় তাহলেই ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে। এই নিন, এই নিন। সব মিলিয়ে মোট 12 জন লোক ছিলেন যারা এই বাংলোটা কিনতে চেয়েছিলেন স্যার। স্যার, এই বাংলোর কাছে সরকার একটা হাইওয়ে বানাচ্ছে, সেই জন্য সবাই বেশি বেশি করে দাম বলছে, আর সবাই এই বাংলোটা কিনতে চায়। আচ্ছা, রাজের মৃত্যুর পর এই বাড়িটা কে পাবে? দেখুন, রাজবাবু ডকুমেন্টেশন কমপ্লিট করেননি, সেই জন্য এই নিলাম আবার করা হবে, আর যে জিতবে সেই বাংলোটা পেয়ে যাবে। আই সি। নতুন করে নিলামি আবার কবে হবে? দেখুন স্যার, সেই ডেটটা এখন অবধি ফিক্সড হয়নি, কিন্তু আপনাদের আরও একটা কথা আমি বলতে চাই স্যার, যে রাজবাবুর যতজন বিল্ডার ছিলেন ওরা সবাই রেগে ছিল, বেশ বিরক্ত ছিল। এর কারণ হচ্ছে উনি সব থেকে বেশি দাম দিয়েছিলেন। না স্যার, অ্যাকচুয়ালি উনি ডেডলাইনের পরে বিড সাবমিট করেছিলেন স্যার, সেই জন্য লোকজন বিরক্ত ছিল আমার। কিন্তু যদি উনি ডেডলাইনের পরে উনি বিট করে থাকেন তাহলে সরকার অ্যাকসেপ্ট করলো কি করে? স্যার, অ্যাকচুয়ালি উনি ওখানে অনাথ আশ্রম খুলতে চেয়েছিলেন স্যার। আর স্যার, আমেরিকার সাথে ইন্ডিয়ার টাইমের যে পার্থক্য সেটা হলো 9.5 ঘন্টার স্যার, সেই জন্যই সরকার ওই বিডটা অ্যাকসেপ্ট করেছিল স্যার। দেখুন, এখন বাড়িটা সেই পাবে যার ভাগ্যে ওটা লেখা থাকবে। ভাগ্যে যদি নাও থাকে তো উনি তার ভাগ্য বদলানোর জন্য চেষ্টাও করেছিলেন, আর সেই লিস্টের মধ্যেই কেউ হবে। ললিতবাবু, এটা তো আবার দ্বিতীয়বার নিলাম হবে। তা যারা অ্যাপ্লাই করেছে এই দ্বিতীয় নিলামের জন্য, আমরা কি ওদের লিস্টটা দেখতে পারি? নো, সরি, এই লিস্টটা আমি আপনাদের এই জন্য দেখাতে পারলাম কারণ এই নিলামই হয়ে গেছে, কিন্তু যে নতুন লিস্টটা আসতে চলেছে সেটা আমি কোনোভাবে আপনাদের দেখাতে পারবো না। আরে 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 শালুকে, তুমি কি করতে চাইছো? কি শুনছি আমি? যা শুনেছো একদম ঠিক শুনেছো বস। কি শুনেছি? রিজাইন দিচ্ছ নাকি? হ্যাঁ। কেন কেন কেন? ব্যাস, আমার টাইম এসে গেছে। কিসের টাইম এসেছে? 1 মিনিট টাইম আছে এখনো? আরে এই টাইম নয় ভাই। তাহলে দেখো, প্রত্যেক মানুষকে একদিন না একদিন রিটায়ারমেন্ট নিতেই হয়, সেটা ক্রিকেটার হোক, মিউজিশিয়ান হোক, যে কেউ হোক। আমারও টাইম হয়ে গেছে, আমি রিটায়ারমেন্ট নেবো। আরে তুমি যাচ্ছ কোথায়? এই দেখো। এটা কি? দেখো দেখো। আরে কি করছো যে তুমি শালুকে, বুঝতে পারছি না। এয়ার টিকিট? যাচ্ছ কোথায়? হ্যাঁ, লন্ডন? আরে বাহ বাহ বাহ। পঙ্কজ, ক্যান্সেল করে দাও। যাও যাও। ক্যান্সেল হবে না। আরে রিফান্ড পেয়ে যাবে টাকা কালকের টিকিট যখন। ডোন্ট ওরি। আমি রিফান্ড চাই না, আমাকে যেতে হবে ব্যাস। আরে তুমি এভাবে কিভাবে যাবে? কি হচ্ছে কি? আরে আমার এত বড় ভুল হয়েছে যে আমার নিজের কাছে নিজের লজ্জা করছে। এমন কি ভুল হয়েছে? ওই মৌমাছির কেসটা। ও হো হো, মৌমাছির কেস। এটা দুর্ঘটনা নয় বস, এটা হচ্ছে খুন। খুন, ওইখানেই আমার ভুল হয়েছে। মৌমাছির এক্সপার্টের সঙ্গে কথা হয়েছে? কি বলেছো? আমি এক্সপার্টের সঙ্গে কথা বলেছি, আমি নিজে ভালো করে চেকও করেছি। তখন আমি বুঝতে পারলাম যে এটা দুর্ঘটনা নয়, এটা একটা খুন। উনি মৌমাছিকে হাতিয়ারের মতো ব্যবহার করেছেন বস। ডক্টর শালুকে, সেটা কিভাবে? দেখো, মৌমাছি কখন আসে মানুষের কাছে? যখন ফেরোমেনের গন্ধ পায় তখনই না? হ্যাঁ, যখন মানুষেরা ওর বিপদ ডেকে আনে তখন মৌমাছিরা মানুষের কাছে যায়, গিয়ে হুল ফোটায়। ব্যাস ভাই, ঠিক এইখানেই আমার ভুল হয়েছে। আমি তো কখনো ভেবেই দেখিনি যে ফেরোমেন বানানো যায় ভাই। হ্যাঁ, ঠিকই বলেছো। ফেরোমেন তো আর্টিফিশিয়ালিও বানানো যেতে পারে, ল্যাবরেটরি বা কোনো ফ্যাক্টরিতে। তার মানে কেউ আর্টিফিশিয়ালি ফেরোমেন বানিয়েছিল, আর কোনো না কোনো ভাবে সে রাজের শরীরে পুশ করে দিয়েছিল। ব্যাস, মৌমাছিরা আসে আর ওকে অ্যাটাক করে। শালুকে, ওঠো ওঠো, তুমি ওখানে আবার যাও, সেখানে যেখানে রাজ খুন হয়েছিল
রাজের সমস্ত জিনিসপত্র চেক করো। জানা তো যাবে যে কে ফেরোমেন ওখানে রেখেছিল, কে ফেরোমেন অ্যাপ্লাই করেছিল রাজের ওপরে। ইয়েস বস। এই যে ডক্টর, রাজের সমস্ত জিনিসপত্র এই সুটকেসে। ঠিক আছে স্যার, এসিপি স্যার বলছিলেন আপনি নাকি রিটায়ার হয়ে যাচ্ছেন। কবে আপনার লাস্ট ওয়ার্কিং ডে? তোমার লাস্ট ওয়ার্কিং ডে ঠিক একদিন পরে। মানে ইনি রিটায়ার হচ্ছেন না। আচ্ছা দয়া, একটা কাজ করো, আমি বাইরে যাচ্ছি আর তুমি এখান থেকে একটা একটা জিনিস বাইরের দিকে ফেলবে, তখন বোঝা যাবে যে কোন জিনিসটায় ফেরোমেন আছে। ঠিক আছে? ঠিক আছে ডক্টর। এটা একটু ধরবে, দেখে নাও কিছুক্ষণের জন্য। আপনি দেখতে পাবেন তো? দেখতে পাবো। বাইরে এত মৌমাছি, সেই জন্যই বলছিলাম। তুমি হচ্ছে অভিজিৎ, এ পুরবী, এ দয়া। আরে স্যার, সব দেখতে পাচ্ছেন আপনি। এই যান হচ্ছে যান জিনিসপত্র। যান 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 স্যার। স্যার সাবধানে যাবেন কিন্তু। হ্যাঁ দাদা। এ নিন ডক্টর। না, এতে ফেরোমেন নেই। আরে স্যার সাবধানে। আরে কিচ্ছু হবে না, যাতে ফেরোমেন থাকে তাতেই অ্যাটাক করে। আরে দেখ, কাজ হয়েছে, কাজ হয়েছে। দেখো, সব কটা মৌমাছি অ্যাটাকিং মোডে আসছে। তার মানে কেউ রাজের পারফিউমে ফেরোমিন মিশিয়েছিল। আরে ডক্টর, আরে ভাই, মৌমাছি আমাকে কামড়ে দিয়েছে। স্যার আপনি ওখান থেকে সরে যান। আরে ভাই, আরে স্যার সরে যান ওখান থেকে, বাইরে যান। জল কোথায়? আরে সামনে ওইদিকে। আরে স্যার ওদিকে কুয়ো আছে, ওইদিকে যান। কুয়োতে ঢুকবো? আরে স্যার এখানে দাঁড়িয়ে না, স্যার? যান, চলে যান। যান স্যার। আপনি ঠিক আছেন ডক্টর? বাপ রে বাপ, এই মৌমাছিরা আপনাকে রিটায়ার হতে দেবে না স্যার। আসুন 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 ডক্টর, আসুন। আরে মৌমাছি! আসুন 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 আসুন। হ্যালো দাদা, নমস্কার, কেমন আছেন? আপনি? আমি হলাম চন্ডুমাল খন্ডুমাল গঙ্গেশ ভাই। আরে বাহ, বেশ লম্বা নাম তো আপনার। বলুন, কি সাহায্য করতে পারি? আমি নিলামির জন্য এসেছিলাম। ওই পুরনো বাংলোটা আছে না হাইওয়ের কাছে, ওইটা আমি কিনতে চাই। আরে এভাবে কিনতে পারবেন না স্যার, ওটা নিলামি হবে, সেখানে যে জিতবে সেই কিনতে পারবে বাংলোটা। আরে বাবা, টাকা দেবো তো, আমি টাকা দেবো। দেখুন, আর সময় নেই হাতে, মাত্র 15 মিনিট বাকি আছে। আপনি লেট করে ফেলেছেন। আরে কি বলছেন আপনি, 15 মিনিটে কি কি হয়ে যায়? আরে দেখুন না আপনি, আমি তো এই পিটের জন্য এইটাও নিয়ে এসেছি। এই দেখুন। রাকেশ, রেজিস্টারটা নিয়ে এসো তো। স্যারকে দাও, এন্ট্রি করুন স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে এন্ট্রি করে দিন। ওকে স্যার। এখানে সাইন করে দিন শেষে গিয়ে। গুড, দিন আমাকে। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো হলো। আচ্ছা, ওই বাংলোর চাবি? মজা করছেন নাকি আপনি? চাবি এভাবে পাওয়া যায় নাকি? আরে ভাই, বিডিং হবে, নিলামি হবে, তারপর যে জিতবে সে পাবে চাবিটা। অদ্ভুত কথা বলছেন আপনি। ভেট তো আমি জিতবো, এটা ধরেই নিন। আপনার বাচ্চাদেরকে আমার ভালোবাসা দেবেন, ঠিক আছে স্যার? থ্যাংক ইউ। কে জানে কোত্থেকে এসব লোকজন আসে, অদ্ভুত। কি দাদা, কাজ হয়েছে? স্যার, এই দেখুন আমার হাতের কাজ। গুড জব পঙ্কজ,
12 জনের মধ্যে 2 জন আছে যে দ্বিতীয়বার বিট করেছে এই বাড়িটা কেনার জন্য, হেমন্ত আর রোশন। মানে খুনি এই দুজনের মধ্যেই কেউ হতে পারে। আর সে যেই হোক না কেন, এবারেও এই বাড়িটা কেনার জন্য যে কোনো পথ অবলম্বন করতে পারে। বন্ধুগণ, সেই সময় হয়ে গেছে যখন আমরা বলতে পারবো যে নিলামির বিজেতা কে হয়েছে। আর আমি খুব আনন্দের সাথে এটা জানাতে পারছি যে নিলামির বিজেতা হলেন মিস্টার রোশন। রোশন বাবু, আপনাকে অনেক অনেক অভিনন্দন। 1 মিনিট, কিসের অভিনন্দন? সব থেকে বেশি বিড আমি লাগিয়েছি, ও কি করে জিতলো? দেখুন দাদা, আপনার কোনো ভুল হচ্ছে। সব থেকে বেশি বিড রোশন বাবু করেছিলেন, তাই ওনাকেই দেওয়া হয়েছে বাংলোটা। এটা হতেই পারে না। আরে আমি অনেক বড় বিট দিয়েছিলাম, এই বাড়িটা আমার পাওয়ার কথা। কিসের টাকার কথা বলছেন স্যার? আমি 3টে খামি চেক করেছিলাম, আর চেক করার পরে মিস্টার রোশনের বিড সব থেকে বেশি ছিল, তাই ওনাকে এই বাংলোটা দেওয়া হচ্ছে। প্লিজ কাম অন ইয়ার, হেরে গেছো যখন বাচ্চাদের মতো কেঁদো না। বিজনেস এটা, আপ ডাউন তো হতেই থাকে। বিজনেসে চুরি চামারি চলে না। খামগুলো দেখান। আপনি প্রথমে ওই খামগুলো দেখান যেগুলোর মধ্যে সবাই বিট লাগিয়েছে। তাড়াতাড়ি দেখান। দেখান দেখান দেখান, দেখান, ওকে দেখিয়ে দিন। দেখান। না না না, আমি ওটা দেখাতে পারবো না, এটা নিয়ম বিরুদ্ধ। চুরি করাও নিয়মের বিরুদ্ধে। আমি 7 কোটির বিড লাগিয়েছিলাম। 4 কোটি? এক্ষুনি হেড অফিস থেকে ফোন করবে, বলবে আমি 3 কোটি লাগিয়েছিলাম। 4 কোটি কম? কোনো ফোন আসবে না। বোকা পেয়েছে নাকি আমাদের? আপনি বললে ফোন আসবে। চলো তোলো ফোনটা, তোলো এক্ষুনি। আমি কি করব না করব সেটা আপনার কাছে শুনবো না আমি। আপনি ললিত বাবু, আপনি তো অনেক আইন টাইনের কথা বলছিলেন আমাদের, আর এদিকে ফোনই তুলছেন না। হ্যাঁ, আরে এটা তো খুব বাজে ব্যাপার। আপনি ব্যুরোতে চলুন। আপনি কোথায় পলাচ্ছেন রোশন বাবু? আপনি আমাদের মিষ্টি খাওয়াবেন না? নতুন প্রপার্টি কিনছেন আপনি? হ্যাঁ, আরে আপনিও চলুন। চলুন চলুন। স্যার, রোশন বাবু একদম ঠিক বলছেন স্যার। রোশন বাবুর এর সঙ্গে কোনো সম্পর্ক নেই স্যার। যা ফ্রড হয়েছে স্যার আমি করেছি। এই রোশনের অপরাধ নিজের কাঁধে কেন নিচ্ছ? ও কি তোমাকে অনেকগুলো টাকা দিয়েছে? একটা কথা মনে রেখো, এই টাকা খরচ করার সময় পাবে না। খুব তাড়াতাড়ি তোমার ফাঁসি হবে। স্যার স্যার, এই সামান্য বেইমানির জন্য ফাঁসি দেবেন আমাকে? আরে না না, বেইমানির জন্য নয়, খুন করার জন্য। খুনের জন্য ফাঁসি হবে। স্যার, খুন কার খুন স্যার? রাজ রাকেশের খুন, যে আগের নিলামে ওই বাড়িটা প্রপার্টিটা কিনেছিল। স্যার, কিন্তু আমি কাউকে মারিনি স্যার। স্যার, আমি মারিনি কাউকে স্যার। আমরা জানি জানি এই রোশনই মেরেছে। তুমি ওর কথা ফাঁস করে দাও, না হলে এর পাপের ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে। স্যার, এটা আপনি কি বলছেন স্যার? আমি রাজকে কেন মারতে যাব বলুন? ওই প্রপার্টির জন্য। আর কিসের জন্য? আপনি এসব কি বলছেন স্যার? আমি মানছি আমি ললিতের সঙ্গে এক হয়ে নিলামির কাজে একটু আদ্র গুপি কাজ করেছি, কিন্তু এই প্রপার্টির জন্য আমি কাউকে খুন করে দেব নাকি? তার মানে তুমি বলতে চাইছো তুমি এই খুন করনি? না স্যার। আচ্ছা ঠিক আছে, রবি ওই পারফিউমটা নিয়ে এসো তো একটু। এই পারফিউমটা দিয়ে দেবো? হ্যাঁ, বাইরে মৌমাছিদের চাক আছে, কি বলছো? স্যার, পারফিউম? হ্যাঁ? মানে আপনি কি বলছেন স্যার? আমাদের কেসের সঙ্গে পারফিউমের কি সম্পর্ক আছে স্যার? তুমি কি সত্যিই জানো না এই পারফিউমের সঙ্গে কেসটার কোনো সম্পর্ক নেই? স্যার, আমরা সত্যি কথা বলছি স্যার। রাজবাবুর মৃত্যুর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই স্যার। স্যার, ললিত একদম ঠিক কথা বলছে স্যার। তাহলে এই খুনটা রোশন করেনি, তাহলে বাকি থাকে ও, সেই একজন। এই কাগজ থেকে এটা প্রমাণিত হয় যে তুমি রঞ্জিত রায়ের নাতি। তোমার কাছে তো অনেক বড় কারণ ছিল এই বাড়িটাকে ফিরে পাওয়ার জন্য। কি? দেখুন, রায় রঞ্জিতের নাতি হওয়ার সুবাদে এটা প্রমাণ হয় না যে এই খুনটা আমি করেছি। হেমন্ত বাবু, খুনি কখনো কখনো তার অপরাধের প্রমাণ তার নিজের সঙ্গে নিয়ে ঘোরে, যেমন আপনি। আমি বুঝলাম না ঠিক। আপনাকে বোঝাচ্ছি, এই দেখুন প্রমাণ। অদ্ভুত ব্যাপার ডক্টর সালুখে, আপনারা সেফটি স্যুট পরা সত্ত্বেও এইভাবে আপনাদের মৌমাছি কামড়াতে পারলো? হ্যাঁ, কখনো কখনো সেফটি স্যুট পরা সত্ত্বেও মৌমাছি কামড়াতে পারে। আর তার উপর মৌমাছির চাকটাকে যদি এদিক থেকে ওদিকে নিতে হয় তাহলে তারও বেশি অ্যাটাক হতে পারে। দেখুন, আসলে এই অনেক হয়েছে হেমন্ত। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আর কোনো রাস্তা আছে তোমার? আগে না।
আমি এসব কাজ করেছি। যখন রাজ বাংলোতে ঢুকলো তখন আমি ওখানেই ছিলাম, আর সুযোগ পেয়ে আমি বাংলোয় ঢুকে পড়েছিলাম। আমি পারফিউমের বোতলের মধ্যে ফেরোমেন মিশিয়ে দিয়েছিলাম। তারপর রাজকে আওয়াজ দিয়ে ডিস্টার্ব করে আমি ওকে মৌচাকের কাছে নিয়ে যাই, আর তারপর যা কাজ মৌমাছি করেছে। আমি আমার পৈতৃক বাড়িটা ফেরত পেতে চেয়েছিলাম। বাহ বাহ বাহ, নিজের পৈতৃক ভিটে বাঁচাতে আপনি একজনকে খুন করে দিলেন। আইন আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। খুব কম হলেও আজীবন কারাবাস হবে আপনার। নিয়ে যাও একে পঙ্কজ। চলো। চালুকে, এবার তুমি রিটায়ারমেন্ট নিতে পারো। আরে আমি তো রিটায়ার হবই না। কালকে তো তুমি বলছিলে যে রিটায়ারমেন্ট নেবে। আরে ওটা কালকের কথা ছিল। হায় ভগবান, তার মানে পেছন ছাড়বে না, আমাদের আরো সহ্য করতে হবে। পেছন ছাড়ার প্রশ্নই ওঠে না, কেউ কারণ নয়। আমার তোমাকে ছাড়া চলবে না, আর তোমার আমাকে ছাড়া চলবে না। এই নিন, সরকার এই বাংলোটা এবার রাজের পরে আপনার নামে করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি যে আপনি রাজের অনাথ আশ্রম খোলার যে স্বপ্ন ছিল তা পূরণ করবেন। রাজের মৃত্যুর পর আমার লাইফের এটাই উদ্দেশ্য এখন, ওর শেষ স্বপ্নটা পূরণ করা। বাট থ্যাংক ইউ সো মাচ রাজকে জাস্টিস দেওয়ার জন্য। আমরা যা করেছি ওটা তো আমাদের ডিউটি ছিল। আপনার যদি আর কিছু সাহায্য লাগে তাহলে আমাদের নিশ্চয়ই জানাবেন। কখনো কখনো আসবেন অবশ্যই, আপনাদের থেকে বাচ্চারা ইন্সপিরেশন পাবে। আরে এতে আবার বলার কি আছে? হতে পারে ওই সমস্ত বাচ্চাদের মধ্যে হয়তো আমাদের কোনো সিআইডি অফিসার পেয়ে যাব।